হাই অ্যাসপিরেন্ট, আমি মোজাম্মেল হক। আমার এডু সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আম, আজকের 31 অগাস্টের আজকে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব এবং প্রতিনিয়ত আমরা প্রতিদিন সকাল 7টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে প্রতিদিন ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল অর্গানাইজেশন সম্পর্কে একটি ভিডিও আসে এবং গতকালকে একটি ভিডিও অর্গানাইজেশনের উপর আনা হয়েছিল, যেটি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। যারা দেখোনি সেটা দেখে নিতে পারো। তো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তো অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী জনধন যোজনা, যেটা 2015 সালে লঞ্চ হয়েছিল, সেটা আজকে 7 বছর কমপ্লিট করলো 2021-এ এসে। তো কি কি চেঞ্জেস হয়েছে সেখানে একটু দেখবো। যে আগে যেটা ছিল ফিনান্সিয়াল এক্সক্লুশনের ব্যাপারটা ছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু ফিনান্সিয়াল ইনক্লুশনের কনসেপ্টটা রয়েছে। তো ফিনান্সিয়াল ইনক্লুশন এবং এক্সক্লুশন যখন বলবো, এক্সক্লুশন মানে কিছু হয়তো সমাজের কিছু শ্রেণীর মানুষকে সেখানে হয়তো এক্সক্লুড করে দিচ্ছিল, তারা এই সুযোগ সুবিধাটা পাচ্ছিল না। সবার ক্ষেত্রে এবার ইনক্লুডেড সেটা। তার মানে প্রধানমন্ত্রী জনধনের জন্য সমস্ত মানুষের কাছে যে আর্থিক সুবিধা, ব্যাংকিং সার্ভিস সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু প্রধানমন্ত্রী জনধন স্কিম হয়েছে, লঞ্চ হয়েছিল 2015 খ্রিস্টাব্দে। এর অ্যাকচুয়ালি 6টা পিলার্স বলা যেতে পারে প্রধানমন্ত্রী জনধন স্কিমে রয়েছে। কি কি বলছে? ব্যাংকিং, বলছে সার্ভিস, ইউনিভার্সাল অ্যাক্সেস টু ব্যাংকিং সার্ভিস, সমস্ত মানুষের কাছে যাতে ব্যাংকিং সুযোগ সুবিধা পৌঁছায়। কি করতে হবে? সেকেন্ড হচ্ছে ক্রিয়েশন অফ এ ক্রেডিট গ্যারান্টি ফান্ড তৈরি করতে হবে। ক্রেডিট গ্যারান্টি ফান্ড তৈরি করতে হবে, সেটা গোল্ড দেওয়া হোক বা কিছু দিয়ে সেটা তাদের কাছে প্রোভাইড করতে হবে। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম। ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামে যা বলবো, যে সমস্ত ব্যাংকিং সুযোগ সুবিধাগুলো আসছে সেটা সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, সাধারণ মানুষের কাছে সেই সম্পর্কে যাতে একটু সম্যক জ্ঞান থাকতে পারে, সেটাই হলো ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম। যেমন আমি সাপোজ দ্যাট বলছি যে এটিএম কার্ড, এবার এটিএম কার্ডটা সাধারণ মানুষকে দিল, কিন্তু সে এটিএম কার্ডটা ইউজ করবে কি করে, বা তার ব্যবহার করবে কি করে, বা তার সম্পর্কে কি অ্যাওয়ার থাকবে, কি সাবধানতা অবলম্বন করতে হবে, সেইগুলো সম্পর্কে যে জ্ঞান, সেটাই হলো ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম। নেক্সট হচ্ছে যখন এজড হয়ে যাবে, যখন বয়স হয়ে যাবে, তখন তাদেরকে কি করা হবে? পেনশন প্রোভাইড করা হবে। এবং কার ক্ষেত্রে? আনঅর্গানাইজড সেক্টর, যাদের কোনো নির্দিষ্ট কোনো চাকরি নেই, যেমন ভাতা দেওয়া হয়, বেকার ভাতা দেওয়া হয়ে থাকে, তো বৃদ্ধ বয়সে বার্ধক্য ভাতা তখন দেওয়া হবে তাদের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে একটা বেসিক সেভিংস অ্যাকাউন্ট থাকবে, যেখানে ওভারড্রাফট ফ্যাসিলিটি থাকবে, 10,000 পর্যন্ত ওভারড্রাফট ফ্যাসিলিটি থাকবে, এবং সমস্ত বাড়িতে কিন্তু একজন করে দিতে হবে। এবং মাইক্রো ইন্স্যুরেন্স, মাইক্রো ইন্স্যুরেন্স মানে হচ্ছে যদি কোনো অ্যাক্সিডেন্টাল কেস হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও তাকে ইন্স্যুরেন্স প্রোভাইড করা হবে। এবং এই ন্যাশনাল মিশন এটা শুরু করা হয়েছিল মানে 2015-তে। আমরা জানি যে ফিনান্সিয়াল ইনক্লুশনের কনসেপ্ট শুরু হয়েছিল, যেটা 7 বছর কমপ্লিট করলো। এবং ফিনান্সিয়াল ইনক্লুশন, আমি শব্দটা বলেছি, যে সমস্ত মানুষের কাছে যাতে ব্যাংকিং সুবিধা এবং আর্থিক সুবিধা পৌঁছায়, সেটাই হলো ফিনান্সিয়াল ইনক্লুশন। এবং 2015-তে এটা শুরু হয়। 2015 থেকে যখন অ্যাকাউন্ট, তখন কত ছিল? তখন অ্যাকাউন্ট ছিল 17.9 কোটি, যেটা বর্তমানে কিন্তু অ্যাকাউন্টে কত পরিণত হয়েছে? 43.04 কোটি অ্যাকাউন্টে এসে সেটা পরিণত হয়েছে। নেক্সটে যদি দেখি যে অ্যাকচুয়ালি এই জনধন যে অ্যাকাউন্ট আছে, প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট, সেখানে দেখা গেছে যে মানে মহিলাদের সংখ্যা সেটা 55.47%, এবং রুরাল এবং সেমি রুরাল এরিয়াতে সেই অ্যাকাউন্ট হোল্ডারদের সংখ্যাটা 66.69%। সরকার তখন ডিপোজিট কত করত? তখন ডিপোজিট করত 22,901 কোটি টাকা, যেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে 1.46 লাখ কোটি টাকা। এত টাকা কিন্তু সরকার আজকে এই প্রধানমন্ত্রী জনধন যোজনাতে কি করছে? দিচ্ছে। এবং আর তার সাথে সাথে একটা অ্যাপের কথা বলবো, সেটা হচ্ছে জনধন দর্শক অ্যাপ। যে জনধন দর্শক অ্যাপ, এই অ্যাপে কি করা হচ্ছে? যে কোনো একটা রেডিয়াসে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো রকম ব্যাংকিং সুযোগ সুবিধা রয়েছে কিনা, সেটাকে আমরা এই অ্যাপের থ্রুতে কি করব? মেজার করব। মানে সাপোজ দ্যাট ধরে না আমি এখানে অবস্থিত, আমি একটা গ্রাম আছে এখানে অবস্থিত, এবার আমি এখানে একটা অ্যাপটা ব্যবহার করছি, মোবাইল অ্যাপ, এবং এই অ্যাপের থ্রুতে আশপাশে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো ব্যাংকিং সুবিধা রয়েছে কিনা এই অ্যাপের থ্রুতে দেখতে পারবো। যদি না থাকে তাহলে সেই ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করতে হবে, সেখানে ব্যাংক এস্টাবলিশ করতে হবে। এইরকম একটা কনসেপ্ট হচ্ছে জনধন দর্শক অ্যাপের। এবং এটা ফিনান্সের ইস্যু, তাই মিনিস্ট্রি অফ ফিনান্স বর্তমানে কে রয়েছে? নির্মলা সীতারামন। এবং নির্মলা সীতারামন রাজ্যসভা এমপি ফ্রম কর্ণাটকা। এবং আমাদের এর সাথেই যেহেতু আরবিআই ইনভলভ রয়েছে, এবং আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস, তিনি কততম গভর্নর? 25তম গভর্নর রয়েছেন আরবিআই এর গভর্নর। নেক্সট স্কিম এলআইসি ওরিয়েন্টেড।
এলআইসি ওরিয়েন্টেড। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া একটা নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে। কাদের জন্য অ্যাপ্লিকেশনটা লঞ্চ করেছে? এজেন্টদের জন্য, যারা এলআইসি এজেন্ট রয়েছে তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা লঞ্চ করেছে। এই আনন্দের ফুল ফর্মটা কি? আনন্দের ফুল ফর্ম হচ্ছে আত্মনির্ভর এজেন্টস নিউ বিজনেস ডিজিটাল অ্যাপ্লিকেশন। এই হলো আনন্দ। এবং এই আনন্দ কাদের জন্য? এলআইসি এজেন্টদের জন্য। এলআইসি এজেন্টরা নির্দিষ্ট বাড়িতে বসে তারা কি করতে পারবে? নিউ পলিসিগুলো রেজিস্টার করতে পারবে খুব সহজেই। এলআইসির যখন কথা বলছি, তার মানে এলআইসির আমরা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাইতে অবস্থিত, এবং এটি এস্টাবলিশড হয়েছিল 1956। বর্তমানে এলআইসির যে হেড বা চেয়ারম্যান সেটা হচ্ছে এম.আর. কুমার, এবং এম.আর. কুমারই এই এলআইসির যে আনন্দ অ্যাপ্লিকেশন সেটা তিনিই লঞ্চ করেছেন। এবং ফিনান্স মিনিস্টার কিছুক্ষণ আগেই বললাম, নির্মলা সীতারামন, এবং তিনি রাজ্যসভায় এমপি ফ্রম কর্ণাটকা। নেক্সট আমরা স্পোর্টস থেকে চলে যাব। স্পোর্টস এর ক্ষেত্রে যেটা দেখবো সেটা হচ্ছে যে রাজনাথ সিং, আমরা জানি রাজনাথ সিং রাজ্যসভা বলছি, লখনৌ যার কনস্টিটুয়েন্সি, এবং তিনি ডিফেন্স মিনিস্টার তার কাছে রয়েছে। তো তিনি একটা আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের, যেটা পুনেতে অবস্থিত, সেই পুনেতে আমরা এখানে ছবিতেই দেখতে পাচ্ছি যে একটা আর্মি স্পোর্টস ইনস্টিটিউট পুনেতে অবস্থিত। সেটাকে কি করা হয়েছে? নামকরণ করা হয়েছে নীরাজ চোপড়া স্টেডিয়াম। আমরা ছবিতেও দেখতে পাচ্ছি রাজনাথ সিং, তার পাশেই নীরাজ চোপড়া রয়েছে। তো পুনের এই ইনস্টিটিউটকে তার নামে নামকরণ করা হয়েছে। অ্যাকচুয়ালি 2001 সালে কি করা হয়েছিল? আর্মির মধ্যে একটা মিশন চালু করা হয়েছিল, একটা ক্যাম্পেইন চালু করা হয়েছিল, যেটাকে বলা হয় মিশন অলিম্পিক। জাস্ট একটা স্ট্যাটিক ফ্যাক্ট হিসাবে মনে রাখবো। নীরাজ চোপড়া জানি আমরা যে টোকিও 2020 যে অলিম্পিক হলো, সেই অলিম্পিকে জ্যাভেলিয়ান থ্রোতে কি করে? তিনি গোল্ড মেডেল জিতেছেন। তিনি ফার্স্ট অ্যাটেম্পটে 87.03 মিটার্স থ্রো করেছিলেন তার জ্যাভেলিয়ানকে, এবং সেকেন্ড অ্যাটেম্পটে তিনি 87.58 মিটার তিনি থ্রো করেছিলেন তার। এবং তার সাথে সাথে আরও তাকে সম্মানিত করা হয়েছে নীরাজ চোপড়াকে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। এই অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া নীরাজ চোপড়া যেদিন অ্যাকচুয়ালি গোল্ড মেডেল জিতে অলিম্পিকে, সেই দিনটাকে 7 আগস্টকে সেলিব্রেট করবে অ্যাজ এ জ্যাভেলিয়ান থ্রো ডে হিসেবে কি করা হবে? সেলিব্রেট করা হবে প্রতি বছর। এর সাথেই নেক্সট আমরা দেখবো যে স্পোর্টস মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, যেটা আগে কিরণ রিজিজু যে ছিল সেখানে চেঞ্জ করে এখন অনুরাগ সিং ঠাকুর এর কনস্টিটিউয়েন্সি কি? হামিরপুর, হিমাচল প্রদেশ। ওকে, তাহলে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, অনুরাগ সিং ঠাকুর, হামিরপুর, হিমাচল প্রদেশ যার কনস্টিটিউয়েন্সি। তার সাথে সাথে যেহেতু অলিম্পিকের কথা বললাম, তাই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যার হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের লসেন। তার সাথে সাথেই এবার নিউজে চলে যাব। গতকালকে আমাদের অলিম্পিকে খুব ভালো পারফরমেন্স, প্যারা অলিম্পিকের পারফরমেন্স খুবই সুন্দর হয়েছে ভারতের পক্ষ থেকে একখানা গোল্ড মেডেল। তার সম্পর্কে বলি, আভানি সম্পর্কেই আগে আসি। আভানি গোল্ড মেডেলটি সর্বপ্রথম সকালবেলাই গুড নিউজ ফর্মে আসে। তো গাভানি কোথা থেকে বিলংস করে? কোন রাজ্য থেকে? সেটা হচ্ছে রাজস্থান থেকে তিনি বিলংস করে। তিনি কোন খেলার সাথে যুক্ত যদি বলি, ইভেন্টসের সাথে, তাহলে তিনি শুটিংসের সাথে তিনি যুক্ত। এবার তিনি যেটা গোল্ড মেডেল জিতেছেন, এই পয়েন্টটা মনে রাখবো। 3টা পয়েন্ট আমরা মনে রাখবো এখানে আভানি সম্পর্কে। জাস্ট আমি এখানে কোনো নিউজ নিজে এডিট করিনি কিছু, জাস্ট যা দ্য হিন্দু নিউজ পেপারে যা ছিল সেটাকেই আমি অ্যাকচুয়ালি এখানে কপি পেস্ট করেছি। নেক্সট এখানে আরো যে 4 জন যারা কি পেয়েছে তাদের সম্পর্কে একটু দেখে নেব। বলছে সুমিত ফাইল কোন রাজ্য থেকে? হরিয়ানা থেকে বিলংস করে। কোন খেলার সাথে? জ্যাভেলিয়ান থ্রোতে পেয়েছেন, এবং তিনি কোন মেডেল জিতেছেন? অ্যাকচুয়ালি অলসো গোল্ড উইথ ওয়ার্ল্ড রেকর্ড টোকিও প্যারা অলিম্পিকে। নেক্সট আমরা দেখব যে আরেকটি নাম, সেটার সাথে আলছে ঝাঝারিয়া। তিনি কোন খেলার সাথে? তিনি জ্যাভেলিয়ান থ্রোর সাথে যুক্ত ছিলেন, এবং কতগুলি ক্যাটাগরি, সেটা হচ্ছে 46 ক্যাটাগরি, এবং তিনি হচ্ছে সিলভার মেডেল জিতে। তারপরে যে আরেকটি নিউজ, সেটা হচ্ছে সুন্দর। ইনি কোথা থেকে? ইনি হচ্ছে রাজস্থান থেকে বিলংস করছে। তাহলে সুমিত কোথা থেকে বিলংস করছিল? সুমিত বিলংস করছিল হরিয়ানা থেকে দেখলাম। তারপরে এটা যে ঝাঝারিয়া দেখলাম তিনি যে বিলংস করছে, তিনি কোন রাজ্য থেকে বিলংস করছে? ঝাঝারিয়া, সেটা হচ্ছে রাজস্থান থেকে। এবং
সুন্দর হচ্ছে অলসো রাজস্থান। আমরা কিছুক্ষণ আগে আভানিও দেখলাম, সেও রাজস্থান থেকে, মানে রাজস্থানের জয় জয়কার বললে বলা যায়। তারপরে এটা হচ্ছে আরেকজন ইয়োগেশ পাল। ইয়োগেশ পাল তিনি হরিয়ানা থেকে, মানে দুজন হরিয়ানা থেকে, এবং মানে সুমিত ফাইল এবং ইয়োগেশ দুজন হরিয়ানা থেকে, বাকি তিনজন হচ্ছে এবং তিনজনের মধ্যে। তো ইয়োগেশ ফাইল কি জিতেছে? ইয়োগেশ ফাইল হচ্ছে সিলভার মেডেল ইন টোকিও অলিম্পিক। ওকে, টোকিও অলিম্পিকে তিনি জিতেছে। এবং তিনি কোন খেলায় জিতেছে? এটা হচ্ছে ডিসকাস থ্রোতে। ডিসকাস থ্রোতে যখন বলছে, ডিসকাস থ্রোতে আরেকটি ব্যাড নিউজ আমাদের রয়েছে। গতকালকেই ব্যাড নিউজটা, সেটা হচ্ছে ডিসকাস থ্রোতেই হয়েছিল। সেটা হচ্ছে অলসো বিনোদ অলসো লুজেস অলসো ব্রঞ্জ ইন এলিজিবল ডিসেবিলিটি ক্লাসিফিকেশন। একদম নিউজ পেপার থেকে আমি তুলে দিয়েছি, দ্য হিন্দু নিউজ পেপারের স্পোর্টস পোর্শনে এটা দেওয়া হয়েছিল। ইন এলিজিবল ইন ডিসেবিলিটি ক্লাসিফিকেশনে তিনি ব্রঞ্জ জিতে। তারপরে কিছু প্রতিযোগী তার এগেনস্টে করে যে না, তিনি অ্যাকচুয়ালি এলিজিবল নয়, তার জন্য তাকে টেস্ট করা হয়। টেস্ট করে তাকে ইন এলিজিবল ডিক্লেয়ার করা হয়। একটা ইম্পর্টেন্ট শব্দ ইন এলিজিবল। এলিজিবল মানে হচ্ছে যোগ্য, ইন এলিজিবল মানে হচ্ছে অযোগ্য। অযোগ্য। তো যখন এটা আমরা বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এই শব্দটা প্রায় এসে থাকে এলিজিবল। ওকে, তারপরে এটা যে স্পোর্টসের সাথেই আমাদের তার আগের দিনের নিউজ জড়িত ছিল, তাই আমি সেই নিউজটাকেও করে দিয়েছি। এটা গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছিলাম, জাস্ট রিভিশন ফর্মে। এখানে নিষাদ কোন রাজ্য থেকে? হিমাচল প্রদেশ থেকে বিলংস করছে তিনি। হাই জাম্পের সাথে যুক্ত ছিলেন এবং তিনি মেডেল কি জিতেছেন? সিলভার মেডেল জিতেছেন। তার সাথে সাথে ভাবিনা ফাইল, ইনি গুজরাট থেকে বিলংস করছিলেন ভাবিনা ফাইল, এবং তিনি কোন ইভেন্টের সাথে যুক্ত? টেবিল টেনিস থেকে বিলংস, এবং সিলভার মেডেল তিনিও জিতেছেন, সিলভার মেডেল। পরবর্তী ক্ষেত্রে এখানে বিনোদ ফাইল তিনি রোটাক হরিয়ানা থেকে বিলংস করতেন, এবং তিনি ডিসকাস থ্রোতে প্যারা অলিম্পিকে আমি অলরেডি বলে দিয়েছি যে তিনি জিতেছিলেন, কিন্তু গতকালকের নিউজে আমরা কি দেখলাম? যে ব্রোঞ্জ জিতেছিলেন, কিন্তু তাকে ইন এলিজিবল ডিক্লেয়ার করা হয়েছে। ওকে, সুতরাং এই নিউজটা আমরা কি হিসাবে দেখব? ব্রোঞ্জ জিতেছিল, কিন্তু তাকে ইনএলিজিবল ডিক্লেয়ার করা হয়েছে। এই ছিল আমাদের অ্যাকচুয়ালি স্পোর্টসের, মানে গতকালকের প্যারা অলিম্পিক ওরিয়েন্টেড। তারপরেই আমরা অন্য একটা অ্যাপ্লিকেশন চলে আসবো, সেটা হচ্ছে ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন। ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছেন। কি লঞ্চ করেছে? অবশ্যই এটা যে ইউথ মিনিস্টার্স, ওকে, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, অনুরাগ সিং ঠাকুর, যেটা আমি বললাম হিমাচল প্রদেশ থেকে তিনি বিলংস করেন। তো ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন তিনি লঞ্চ করেছে। ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে, এবং কিসের বেসিসে ওটা লঞ্চ হয়েছে? অ্যাকচুয়ালি 29 অগাস্টে, যে আমাদের জানি ন্যাশনাল স্পোর্টস ডে বা রাষ্ট্রীয় খেল দিবস, সেই উপলক্ষেই তিনি এটাকে লঞ্চ করে, যে ন্যাশনাল স্পোর্টস ডে 29। কোথায় এটা লঞ্চ করে? মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম। কোথায় অবস্থিত? আমি গতকালকের নিউজে, যেটা 29 নিউজে আমি অলরেডি আলোচনা করেছিলাম, যে ন্যাশনাল স্টেডিয়াম যেটা ছিল সেটা মেজর ধ্যানচাঁদের নামে করা হয়েছে, দিল্লিতে এটা রিনেম করা হয়েছিল। তারপরে তিনি সেখান থেকেই তিনি অ্যাকচুয়ালি এই ফিট মোবাইল অ্যাপ্লিকেশনটি লঞ্চ করে। তার সাথে সাথে কয়েকটা অ্যাপ আমি বলবো, সেটা ফিট ইন্ডিয়া অ্যাপ। ফিট ইন্ডিয়া অ্যাপ, যে অ্যাপটি কি কি ভাষা এগুলো জানার দরকার নেই, শুধু কিন্তু আমরা কোন ইয়ারে লঞ্চ হয়েছিল সেটা আমরা দেখব। যে তাহলে আমরা দেখলাম যে ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন কত তারিখে? 29 অগাস্ট 2021 কে লঞ্চ করে? অ্যাকচুয়ালি লঞ্চ করেছিল স্পোর্টস মিনিস্টার অনুরাগ সিং ঠাকুর। তারপর ফিট ইন্ডিয়া অ্যাপে কি কি রয়েছে? এখানে কি কি রয়েছে? এটা ইংলিশ এবং হিন্দি দুটো ভার্সনে রয়েছে। অ্যান্ড্রয়েড একটা অ্যাপ্লিকেশন, এটা যে কোনো বেসিক একটা স্মার্টফোনে এটা করা যাবে, এবং ফিটনেস লেভেলটাকে আমরা চেক করতে পারবো, যে আমার ফিটনেস লেভেলটা আমরা খুব সহজেই কি করতে পারবো? চেক করতে পারবো। সেকেন্ড আরেকটি, সেটা এর সাথেই জড়িত, সেটা হচ্ছে ফিটনেস প্রোটোকল, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করেছিল? এজ অ্যাপ্রোপ্রিয়েটে, মানে প্রত্যেক বয়স অনুযায়ী কি কি প্রোটোকল হওয়া উচিত, সেটা 2020-তে তিনি লঞ্চ করেছিলেন, 2020-তে, এবং যেটা অলরেডি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সার্টিফাই করেছে কাকে? ফিটনেস প্রোটোকলটাকে। তার অ্যাকচুয়ালি ফিটনেসের মন্ত্রটা কি? ফিটনেসের মন্ত্রটা হচ্ছে ফিটনেস কি ডোজ আধা ঘন্টা রোজ, মানে প্রতিদিন আধা ঘন্টা আমরা যদি ফিটনেসের সাথে বা আমরা যদি এক্সারসাইজ বা এর সাথে যুক্ত থাকি, তাহলে অনেকটাই হয়তো বেটার থাকতে পারবো। এটাই হচ্ছে মন্ত্র, ফিটনেস কি ডোজ আধা ঘন্টা রোজ। নেক্সট, ফিট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছিল নরেন্দ্র মোদীকে দিয়ে, যেটা 29 অগাস্ট 2019-এ ন্যাশনাল স্পোর্টস ডেতেই কি করা হয়? ন্যাশনাল স্পোর্টস ডেতে লঞ্চ করা হয়েছিল ফিট ইন্ডিয়া মুভমেন্ট। অ্যাকচুয়ালি ফিট ইন্ডিয়া মুভমেন্ট তার আগেও ছিল। ফার্স্ট এটাকে এস্টাবলিশড করেছিলেন
সুপর্ণ সতপাথী 1993 সালে। পরবর্তীকালে এর নামে একটা কোম্পানি ওপেন করা হয়, ফিট ইন্ডিয়া মুভমেন্ট, যেটা 2019-এ রিলঞ্চ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটাকে লঞ্চ করে। তারপরে এর সাথে আরো পুরনো একটি নিউজ জাস্ট রিভিশন ফর্মে দিয়েছি, যে ন্যাশনাল স্পোর্টস ডে বা রাষ্ট্রীয় খেল দিবস। রাষ্ট্রীয় খেল দিবস কার নামে এটাকে সেই করা হতে থাকে, আমরা অ্যাকচুয়ালি কমেমোরেট করে থাকি মানে হকির লেজেন্ডারি পার্সন, সেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদকে। মেজর ধ্যানচাঁদকে তার বার্থডে অলসো 29 অগস্ট, সেই জন্য আমরা 29 অগস্টকে কি ন্যাশনাল স্পোর্টস ডে অথবা রাষ্ট্রীয় খেল দিবস হিসাবে পালন করে থাকি। এবং মেজর ধ্যানচাঁদ সম্পর্কে আবার একটু মনে করিয়ে দিই, এটা আগের নিউজ ছিল, তার সাথে সাথে আমরা যে তার লাইফ টাইমে কি কি এখানে ইম্পর্টেন্ট সব থেকে মধ্যে যে 1956-এ তিনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, তাকে পুরস্কারে ভূষিত করা হয়। তারপরে আরেকটি নিউজ খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি নরেন্দ্র মোদী ডিক্লেয়ার করেছে আমাদের দেশের মধ্যে ইন্ডিয়াতে সব থেকে বড় খেলার ক্ষেত্রে সব থেকে যে বড় অ্যাওয়ার্ড, সেটা ছিল রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড। যে অ্যাওয়ার্ডটাকে কি করা হয়েছে, রিনেম করা হয়েছে এই যে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড হিসাবে সেটাকে নামকরণ করা হয়েছে, অ্যাকচুয়ালি তাকে সম্মানিত করার জন্য। মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অলরেডি আমি বলেছি, অনুরাগ সিং ঠাকুর অলরেডি আমি আলোচনা করেছি, মিনিস্ট্রি কার কাছে রয়েছে, কাশ্মীর থেকে। এবং তার সাথে সাথে এটা স্পোর্টস এর নিউজ শেষ হলো, তার সাথে সাথে আরেকটি নিউজ চলে আসে, নেক্সট নিউজ, সেটা হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। আজাদি কা অমৃত মহোৎসব আমরা জানি যে এই বছর যে 15ই আগস্ট ছিল, এই বছর যে 15ই আগস্ট 2021, সেটা 75 বছর, 15th অগস্ট ছিল, মানে ইন্ডিপেন্ডেন্স ডে। এবং সেই জন্যই আমরা কি করছি, আজাদি কা অমৃত মহোৎসব হিসাবে এটাকে সেলিব্রেট করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছি 75 আজাদি কা অমৃত মহোৎসব। তো এই বছরে সেই অ্যাকচুয়ালি আজাদি কা অমৃত মহোৎসবের উপলক্ষে কতগুলো স্কিম লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের 33 অগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত কতগুলো স্কিম লঞ্চ করা হয়েছে। তো কিছুগুলো স্কিমের মধ্যে এক নম্বর হচ্ছে যে অ্যাকচুয়ালি ওয়াই ব্রেক অ্যাপ লঞ্চ করা হয়েছে। তার সাথে সাথে শুধুমাত্র ওয়াই ব্রেক মানে লঞ্চ অফ এ সিরিজ অফ লেকচার্স অন আয়ুষ সিস্টেম অফ ফর স্কুল এন্ড ইউনিভার্সিটি, যারা স্টুডেন্ট আছে তাদের জন্য। কাল্টিভেশন অফ মেডিসিনাল প্ল্যান্টস কে আমরা কাল্টিভেট করব, কত এরিয়াতে 75,000 হেক্টরস ল্যান্ডের। ডিস্ট্রিবিউশন অফ আয়ুষ প্রোপাইলেটিক মেডিসিন কিছু আমরা করব। ডিস্ট্রিবিউশন অফ মেডিসিনাল প্লান্টস করা হয়েছে, যেটা কি ছিল আয়ুষ আফকে দর, এই স্কিমের থ্রুতে, যেখানে কি করা হবে, প্লান্টস গুলোকে ডিস্ট্রিবিউশন করা হবে, মেডিসিনাল প্লান্ট স্যাপলিং গুলোকে দেওয়া হবে। ওয়েবিনার হবে কিসের উপরে, যে এই যে ওয়াই ব্রেক অ্যাপের উপকারিতা, যে জিনিসটাকে বোঝানোর জন্য, সেটার জন্য একটা ওয়েবিনার বিভিন্নভাবে কনফারেন্স করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। অ্যাক্সিলারেটিং দ্য গ্লোবালাইজেশন অফ যোগা সার্টিফিকেশন, যে যোগার কতটা গুরুত্ব রয়েছে সেটাকে বোঝানোর জন্য এই অ্যাপ্লিকেশনটি লঞ্চ কখন করা হয়, এটা আমরা স্পোর্টস ডেতে লঞ্চ করা হয়েছিল। কোথা থেকে লঞ্চ করা হয়েছিল, বিজ্ঞান ভবন থেকে। কে করে, আয়ুষ মিনিস্ট্রি আমরা জানি সর্বানন্দ সোনোয়ালের কাছে রয়েছে, যিনি আসামের 14th চিফ মিনিস্টার ছিলেন। কিছুদিন আগেই তাকে মিনিস্ট্রিতে ইনক্লুড করা হয়। তো ওয়াই ব্রেক, এই যে মোবাইল অ্যাপ্লিকেশন, এটা ডেভেলপড কে করেছে, ডেভেলপ যদি দেখি MDNIY, মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা। এই যে মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা কি করেছে, তারা কিন্তু এই ওয়াই ব্রেক মোবাইল অ্যাপ্লিকেশনটি লঞ্চ করেছে। কি করা হয়েছে, যে এখানে 5 মিনিটে কি করা হবে, যোগা এবং মেডিটেশন কিভাবে তুমি করবে 5 মিনিটে, সেটা 5 মিনিটে শেখাবে কে, এই অ্যাপ্লিকেশন ওয়াই ব্রেক অ্যাপ্লিকেশন। এখানে অলরেডি বলেছি আয়ুষ আফকে দর মানে এই স্কিমের থ্রুতে কি করা হবে, যে মেডিসিনাল যে প্লান্ট সেটাকে ডিস্ট্রিবিউট করা হবে। সেটাকে কত ফ্যামিলির মধ্যে, 70 লাখ ফ্যামিলির মধ্যে। শুধু আমরা স্কিমটার নাম মনে রাখবো এবং তাতে কি করা হবে সেটা। আজাদি কা অমৃত মহোৎসব আমি বলেছিলাম 75তম আমাদের যে ইন্ডিপেন্ডেন্স ডে, সেই দিনটাকে আমরা এই বছরটাকে সেই জন্য সেলিব্রেট করে থাকছি। মিনিস্ট্রি অফ আয়ুষ কার কাছে রয়েছে, আয়ুষের ফুল ফর্মটা খুব মনে রাখা দরকার মিনিস্ট্রি অফ আয়ুষের ক্ষেত্রে। আয়ুষের হচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষের কথা যখন বলবো, তা আয়ুর্বেদা, ওয়াই ফর যোগা, ইউ ফর ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি, এবং সর্বানন্দ সোনোয়াল হচ্ছে এখন বর্তমানে মিনিস্ট্রি এর কাছেই রয়েছে। নেক্সট চলে আসবো এক্সারসাইজ থেকে, মিলিটারি ডিফেন্স থেকে আমরা চলে যাব, যে ইন্ডিয়া এবং জার্মানি
এটা গতকালকেই কন্ডাক্ট হয়েছে, মেরিটাইম এক্সারসাইজ কন্ডাক্ট করেছে। কোথায় করেছে? গালফ অফ এডেন। তাহলে গালফ অফ এডেন কোথায় অবস্থিত? ওমানের পাশেই একেবারে ইয়েমেনের পাশেই রয়েছে তোমার গালফ অফ এডেন। তো সেখানেই কন্ডাক্ট হয়েছিল। ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে যেটা ছিল সেটা হচ্ছে ট্রিকান্ড, আর জার্মান নেভির পক্ষ থেকে কি ছিল? বায়ার্ন। এই দুটোটা কি শিপ, এই দুটো শিপে নিয়ে এক্সারসাইজ হয়। এবং এর সাথে সাথেই আমরা ডিফেন্সের কতগুলো আরো কয়েকটা লাইন আমরা মনে রাখবো, সেটা হচ্ছে সিডিএস। এই যে চিফ অফ ডিফেন্স সিস্টেম হচ্ছে জেনারেল বিপিন রাওয়াত, যেটাকে 2019-এই কি করা হয়? ক্রিয়েট করা হয়েছিল। এই পোস্টটা আগে ছিল না। যে অ্যাকচুয়ালি আমাদের যে আর্মি রয়েছে, নেভাল রয়েছে, আর এয়ার রয়েছে। তাহলে এই যে আর্মি, নেভাল, এতে তিনজনের চিফ রয়েছে, তিনজনের চিফের উপর একজন হেড থাকবেন, তিনি হচ্ছে সিডিএস, চিফ অফ ডিফেন্স সিস্টেম। তো চিফ অফ ডিফেন্স সিস্টেম এই পোস্টটা কিন্তু 2019 সালে প্রথম ক্রিয়েট করা হয়, এবং ফার্স্ট এই চিফ অফ ডিফেন্স হচ্ছে জেনারেল বিপিন রাওয়াত। তো আর্মি চিফ বর্তমানে কে রয়েছে? আর্মি চিফ জেনারেল মনোজ মুকুন্দ নারবানে রয়েছে। আর্মির যে হেড তাকে কি বলা হয়? জেনারেল বলা হয়ে থাকে। এয়ারফোর্সের যে চিফ তাকে মার্শাল বলা হয়, যে বর্তমানে রয়েছেন রাকেশ কুমার সিং ভাদৌরিয়া। এবং আমাদের নেভির যে হেড তাকে অ্যাডমিরাল বলা হয়, যে বর্তমানে রয়েছে করমবীর সিং। এবং ইন্ডিয়ান কোস্ট গার্ড, তার হেড রয়েছে কে? ইন্ডিয়ান কোস্ট গার্ড কে নটরাজন। এবং আমাদের ডিফেন্স মিনিস্ট্রি কার কাছে রয়েছে? রাজনাথ সিং, যার কনস্টিটিউয়েন্সি হচ্ছে লখনৌ। তার সাথে সাথে আরো পুরনো কতগুলো জাস্ট রিভিশন। শরদ ডেস্টিনি 2021, যেটা আমাদের ইন্ডিয়া কিন্তু নয়। এখানে কারা কারা রয়েছে? চায়না, মঙ্গোলিয়া, থাইল্যান্ড এবং পাকিস্তান। এবং তার সাথে সাথে আমরা পড়ে নেব যে আমাদের ইন্ডিয়ান পার্সপেক্টিভে দেখি যে ইন্ডিয়া এবং চায়নার সাথে দুটো হয়ে থাকে, এক্সারসাইজ হয়। একটা হ্যান্ড ইন হ্যান্ড এক্সারসাইজ এবং চ্যাংথ্যাং এক্সারসাইজ, দুটো এক্সারসাইজ কন্ডাক্ট হয়। মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিফ্যান্ট কন্ডাক্ট হয়ে থাকে, এবং থাইল্যান্ডের সাথে মৈত্রী এবং সিটমেক্স এক্সারসাইজ, দুটো এক্সারসাইজ কন্ডাক্ট হয়ে থাকে, মৈত্রী এবং সিটমেক্স এক্সারসাইজ। এটা অলরেডি আমরা আলোচনা করেছি আগের স্লাইডে, যেহেতু এটা আমরা বলেছিলাম রিভিশন ফর্মে। জয়েন্ট ট্রেনিং এক্সারসাইজ কাজাকিস্তানের সাথে কাজিন 21, যার কোন ভার্সন? এটা 5th ভার্সন শুরু হয়েছে। কত থেকে? 30 থেকে এটা 11 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 11 সেপ্টেম্বর। তার সাথে সাথেই এর সাথে আরেকটি এক্সারসাইজ কন্ডাক্ট কাজাকিস্তানের সাথে হয়, সেটা হচ্ছে প্রবাল দস্তাক নামে আরেকটি এক্সারসাইজ। 2017 সালে এটা হয়েছিল, তারপর থেকে এখনো হয়নি। নেক্সট নিউজে চলে আসি, আরবিআই ওরিয়েন্টেড নিউজ। আরবিআই কি করেছে? এনহ্যান্সেস মানে বাড়িয়েছে, কিসের লিমিটটা বাড়িয়েছে? কিসের ক্ষেত্রে? ইন্দো নেপাল রেমিটেন্সের ক্ষেত্রে। ইন্দো নেপাল রেমিটেন্সটা কি? ইন্দো নেপাল রেমিটেন্স শুধুমাত্র এই শব্দটাকে ব্যাখ্যা করার জন্য নিউজটা দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়। রেমিটেন্স কথাটা জাস্ট ইকোনমির ক্ষেত্রে, ইন্ডিয়ান ইকোনমিতে আমরা পাবো, তার জন্য শুধু এই শব্দটাকে এক্সপ্লেন করব। আমি যদি ধরে নিই এটা ভারতবর্ষ, এটা হচ্ছে নেপাল, তাহলে ভারতবর্ষের নেপালের কোনো একজন ব্যক্তি ধরে নাম এখানে আর একজন ব্যক্তি, ইনি নেপালে, এনার বাড়ি কোথায়? নেপালে। ইনি এখানে থাকে, ইন্ডিয়াতে যে পয়সা ইনকাম করেছে সে কি করবে? এতে পাঠাবে। তো যখন এটা পাঠাবে, এটা তো যখন আমার এতে নেপালে পাঠাবে, এটা হচ্ছে রেমিটেন্স। এই টাকাটাকে আমরা কি বলবো? রেমিটেন্স বলবো। ক্লিয়ার হয়েছে? এটাকে আমরা রেমিটেন্স বলবো। ও ডিরেক্টলি তখন কিন্তু এখানে অথরিটি কোনো একটা অর্গানাইজেশনকে সে পাঠাবে, সেখান থেকে ওর যে নিয়ারেস্ট লোক রয়েছে, যা ওর বাড়ির যে লোক রিলেটিভস রয়েছে, সেখানে টাকাটা উইথড্র করছে, সেটা হচ্ছে রেমিটেন্স ফর্মে উইথড্র করছে। তো সেই রেমিটেন্সটাকে বাড়ানো হয়েছে কত? 2 লাখ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। 2 লাখ টাকা। এটা কত সালে শুরু হয়েছিল? 2008 এবং এটা নেফটের থ্রুতে পাঠানো হয়। ম্যানেজ কে করে থাকে? এসবিআই। ভারতবর্ষের এসবিআই আর নেপালের যে এসবিআই ব্যাংক লিমিটেড আছে, এরা দুজনে মিলে কি করে? এই রেমিটেন্সটা কন্ট্রোল করে থাকে। এটা হলো একটা। তারপরে আইবিবিআই প্রপোজেস অ্যামেন্ডস ইন লিকুইডেশন প্রসেস। লিকুইডেশন মানে হচ্ছে তরলতা মানে হচ্ছে, আমি একদম সরাসরি টাকার কথা বলছি। আমার কাছে যখন টাকা চলে আসে, টাকাকে আমি সহজ বাংলায় যদি বলতে চাই, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লিকুইডেশন, যে টাকার ফর্মে। তো আইবিবিআই কি করেছে? প্রপোজ করেছে। কিসে প্রপোজ করেছে? যে অ্যামেন্ড করতে হবে। কিসে প্রপোজ? তাহলে একটা আইবিবিআই কি ছিল? তো তারা একটা প্রপোজাল দিয়েছে। তারপরে প্রপোজালটা যেটা, সেটা হচ্ছে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া। এই যে ইনসলভেন্সি অ্যাকচুয়ালি ইনসলভেন্সি শব্দটা ইংলিশের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এবং ব্যাংক্রাপসিটাও ইম্পর্টেন্ট। ইনসলভেন্সি আমরা যদি ভেঙে দিই শব্দটাকে,
ইনসলভেন্সি। তাহলে সলভ আমরা শব্দটা শুনেছি, তার মানে সলভ মানে সমাধান করা যায়, ইনসলভেন্সি মানে যেটা সমাধানযোগ্য নয়। তার মানে কোনো একজন ব্যক্তি ধরে নাও, একজন ব্যক্তি ধরে নিলাম রাম বা শ্যাম বা যে কোনো একজন, যে ধরে নিলাম আমি শ্যাম একজন ব্যক্তি রয়েছে, তাহলে এই ব্যক্তি যখন এর কাছে কোনো রকম ক্ষমতা নেই, একটা এমন প্রবলেম, এমন একটা ঋণ নিয়েছে যেটা ও ধার করতে পারবে, শোধ করতে পারবে না, দ্যাট কন্ডিশন ইজ ইনসলভেন্সি। অলরেডি ব্যাংক্রাপসি ভালো বাংলা হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া অ্যাকচুয়ালি, দেউলিয়া হয়ে যাওয়া। আর ইনসলভেন্সি মানে যে সমাধান, যে পরিস্থিতিকে সমাধান করা সম্ভব নেই। ওকে, তো এটা যে আইবিবিআই, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া, যেটা 2016 সালে কি করা হয়েছিল, ক্রিয়েট করা হয়েছিল। কার মাধ্যমে? লোকসভার মাধ্যমে ক্রিয়েট করা, পার্লামেন্টের মাধ্যমে পাস করি, লোকসভায় পাস হয়, তার মাধ্যমে এটা ক্রিয়েট করা হয়েছিল। জাস্ট এই পয়েন্টটাকে বলার জন্য নিউজটা বলা, অতটা ইম্পর্টেন্ট নয়। তার সাথে সাথে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট আজকের যে নিউজ, সেটা হচ্ছে থিম্যাটিক পোষণ মাহ। পোষণ মাহে মানে অ্যাকচুয়ালি পোষণ মানে পুষ্টি, বুঝতে পারছো, মাহে মানে হচ্ছে মাসের কথা বলছে। কোন মাসের কথা বলছে? সেপ্টেম্বর মাসটাকে, মানে 1 সেপ্টেম্বর থেকে শুরু করে 30 সেপ্টেম্বর আমরা কি করব? পোষণ মাস হিসাবে সেলিব্রেট করব। পোষণ মাস হিসাবে সেলিব্রেট করব। এই যে পোষণ অভিযান, ম্যাল নিউট্রিশন থ্রু টেকনোলজিক্যাল কনভার্জেন্স। তো এটা ইউনিয়ন মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, যেটা স্মৃতি ইরানির কাছে আছে। স্মৃতি ইরানির কনস্টিটিউয়েন্সি আমরা জানি আমেঠিজার কনস্টিটিউয়েন্সি, যেটা আমরা 2021-এর 1 থেকে 30 সেপ্টেম্বর আমরা কি করব? পোষণ মাস হিসাবে সেলিব্রেট করা হবে। পোষণ মাহ যেটা কি করা হয়, সেলিব্রেট করা হবে মান্থ পরে। এনসির কমিউনিটি মোবিলাইজেশন এন্ড বুস্টার পিপল পার্টিসিপেশন, যে সাধারণ মানুষের কাছে যাতে এই পুষ্টি অভিযানটা সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পারে। তাহলে পোষণ অভিযানটা কি? একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা কি করা হচ্ছে? টু ইমপ্রুভ দ্য নিউট্রিশনাল আউটকামস ফর দ্য প্রেগনেন্ট উমেন, ল্যাকটেটিং মা, যারা প্রেগনেন্ট যে সমস্ত মহিলা রয়েছে তাদের কাছে নিউট্রিশনটা ঠিকঠাকভাবে পাচ্ছে কিনা, যে সমস্ত মা বাচ্চাকে দুধ পান করাচ্ছে তার সেই সমস্ত মাদের ক্ষেত্রে, এবং বাচ্চাদের ক্ষেত্রে, এবং অ্যাডোলেসেন্ট গার্লস, যাদের ডিমান্ডটা, যাদের রিকোয়ারমেন্টটা সব থেকে বেশি, সেই সমস্ত মহিলাদের বা সেই সমস্ত মাদের ক্ষেত্রে যাতে এই নিউট্রিশনটা ঠিকঠাক পাচ্ছে কিনা, সেটাই হচ্ছে পোষণ অভিযান, যেটা আইসিডিএস বা বিভিন্ন রকম স্কিমের মাধ্যমে কি করা হয়, দেওয়া হয়ে থাকে। তো এটাকে লঞ্চ করা হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঞ্চ করেছিলেন কত তারিখে? এটা 8ই মার্চ এটাকে লঞ্চ করেছিলেন। 8ই মার্চ আমরা জানি উইমেন্স ডে হিসেবে সেলিব্রেট করে থাকি। সেই দিনে কি করে পোষণ অভিযান নরেন্দ্র মোদী লঞ্চ করেছিলেন। পোষণ যদি দেখি, পোষণের ফুল ফর্ম হচ্ছে প্রাইম মিনিস্টার অলসো ওভার আর্চিং স্কিম ফর হলিস্টিক নিউট্রিশন। হলিস্টিক কথাটা একটা ইম্পর্টেন্ট শব্দ। হলিস্টিক মানে হচ্ছে সার্বিক বিকাশ, সহজ বাংলায় সার্বিক বিকাশ মানে সমস্ত দিক থেকে যাতে একজন মা, একজন ল্যাকটেটিং উমেন, একজন প্রেগনেন্ট উমেন এবং একজন অ্যাডোলেসেন্ট গার্ল, তার সাথে চিলড্রেনের কি হয়, হোলিস্টিক ডেভেলপমেন্ট হয়ে থাকে ইন রেসপেক্ট টু নিউট্রিশন। এই হলো আমাদের আজকের নিউজ, লাস্ট নিউজ এটাই ছিল। তার সাথে সাথে আমরা আগামীকাল আরো 7টার সময় আবার আসবো। তো আমরা প্রতিদিন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সম্পর্কে আলোচনা করে থাকি। আশা করি তোমরা, এবং এটা নতুন আমরা এই চ্যানেলটা শুরু করেছি, আশা করি তোমাদের সাপোর্ট থাকবে।